প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় অপরাধযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম উম্মাহ সহ বিশ্বের মুক্তিকামীদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি পাশবিকতায় ৯৭০ ফিলিস্তিনের শাহাদাত। গাজার উপর আগ্রাসন শুরু করার বিরুদ্ধে খোদ ইসরায়েলিদের বিক্ষোভ। ইউএনএইচআরসিতে ইরানের বিরুদ্ধে খসড়া প্রস্তাব উত্থাপন। ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতকে তলব করল তেহরান। এবং মার্চের ১৯ দিনে $২২৫ কোটি রেমিটেন্স। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসছে পরিবর্তন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, রাত পেরোলেই ইরানি নওরোজ। এ উপলক্ষে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের বিশ্ব সংবাদ। পরিবেশনায় আছি আমি বাবুল আখতার। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল ওজমা খামেনি গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়ে এই আগ্রাসনকে অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এটি পুরো ইসলামী উম্মার সঙ্গে সম্পর্কিত বিষয়, আর তাই গোটা উম্মাকে সব ধরনের মতভেদকে পাশ কাটিয়ে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী সবাইকে এই বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবেলা করতে হবে, যাতে আবারও শিশু হত্যা, ঘরবাড়ি ধ্বংস, ফিলিস্তিনি জনগণের শরণার্থী হওয়া ঠেকানো যায়। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, মার্কিন সরকার এই বিপর্যয়ের দায়-দায়িত্বের শরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের ইশারায় অথবা তাদের সম্মতিতে এই অপরাধযজ্ঞ চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তিনি আরও বলেছেন, ইয়েমেনের উপর দেশটির বেসামরিক জনগণের উপর হামলা আরও এক অপরাধযজ্ঞ, যা অবশ্যই ঠেকাতে হবে। ব্রিটেন ও জার্মানি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বা ইউএনএইচআরসিতে খসড়া প্রস্তাব উত্থাপন করায় ওই দুই দেশের রাষ্ট্রদূতদের ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মন্ত্রণালয়ের মানবাধিকার ও নারী বিষয়ক মহাপরিচালক ফরুজান্দে ভাদিয়াতি ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতদের তলব করেন। ইরানের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির ম্যান্ডেট নবায়ন করার উদ্দেশ্যে ইউএনএইচআরসির ৫৮তম অধিবেশনে ইরানের বিরুদ্ধে ওই খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। ভাদিয়াতি ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতদের বলেন, তাদের সরকারগুলো এই পদক্ষেপের মাধ্যমে দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে। ইরানের এই পদস্থ কূটনীতিক জার্মান রাষ্ট্রদূতকে বলেন, দেশটি ইরানকে চাপে রাখার জন্য মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি মানবাধিকারের বিষয়ে জার্মানির অন্ধকারাচ্ছন্ন অতীতের কথা স্মরণ করে দিয়ে বলেন, ১৯৮০-এর দশকে জার্মানি ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ইরাকের তৎকালীন সাদ্দাম সরকারের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল। অন্যদিকে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ভাদিয়াতি বলেন, ইরানি জনগণ তাদের দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ব্রিটিশদের অবৈধ হস্তক্ষেপের কথা এত দ্রুত ভুলে যায়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা এবং গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে এই জঘন্য কর্মকাণ্ডের বিষয়ে নিরাপত্তা পরিষদের নীরব ভূমিকারও তীব্র নিন্দা জানান তিনি। আজ এক বিবৃতিতে মুখপাত্র ইসমাইল বাকাই মার্কিন বোমা হামলার ফলে নিরীহ নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের গণহত্যা এবং ইয়েমেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। মার্কিন বিমান হামলাকে যুদ্ধাপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধযোগ্য হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এই নৃশংসতার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের লজ্জাজনক এবং অযৌক্তিক নীরবতার নিন্দা জানাচ্ছে। এরপর বাকে গত কয়েকদিন ধরে
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বিমান হামলায় শত শত ফিলিস্তিনি শিশু ও নারীর হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং জোর দিয়ে বলেন যে ইহুদিবাদী সরকারকে সামরিক, আর্থিক ও রাজনৈতিক সহায়তা প্রদানকারী দলগুলো ইসরায়েলি অপরাধকের সমান সহযোগী। গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নতুন করে চালানো পাশবিকতায় মাত্র 48 ঘণ্টা সময়ের মধ্যে অন্তত 970 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার গভীর রাত থেকে বর্বর ইহুদিবাদী বাহিনী গাজার নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর পাশবিক হামলা শুরু করে। ওই হামলার আগে গত 17 মার্চ পর্যন্ত গাজার বিরুদ্ধে ইসরায়েলের 15 মাস ব্যাপী গণহত্যামূলক যুদ্ধে 48,577 ফিলিস্তিনি শহীদ হয়েছিলেন। গত 2 দিনের আগ্রাসনে শহীদদের এই কাতারে আরও 970 জন যুক্ত হওয়ার ফলে এই সংখ্যা 49,547 জনে পৌঁছেছে। হতভাগ্য এসব মানুষের বেশিরভাগ নারী, শিশু, বৃদ্ধ। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল বুধবার গাজার দেইর আল বালায় জাতিসংঘের দপ্তরে হামলা চালালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। গাজায় জাতিসংঘের NOPS এর নির্বাহী পরিচালক জর্গে মোরেদারা দা সিলভা বলেছেন, তিনি তার সংস্থার একজন স্টাফের নিহত হওয়ার ঘটনায় বিধ্বস্ত হয়েছেন। বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজায় নিহত জাতিসংঘের কর্মীকে তাদের নাগরিক বলে উল্লেখ করেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুসারে ঈদ সামনে রেখে প্রবাসীরা ব্যাপক রেমিটেন্স পাঠাচ্ছেন। গত বছরের তুলনায় এই রেমিটেন্সের প্রভাব অনেক বেশি। মার্চ মাসের প্রথম 19 দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স ও প্রবাসী আয় এসেছে $225 কোটি মার্কিন, যা গত বছরের একই সময়ের তুলনায় 78.4% বেশি। যে হারে রেমিটেন্স আসে তাতে করে মার্চের রেমিটেন্সের নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ। গত বছর মার্চের প্রথম 19 দিনে রেমিটেন্স এসেছে $126 কোটি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স প্রভাব বেড়েছে অনেকাংশে। এদিকে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রস্তাবনায় উপদেষ্টা পরিষদের সভায় এই খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়। মন্ত্রী পরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর মাধ্যমে ধর্ষণের সংজ্ঞা সংশোধন করা হয়েছে। প্রণয়ের সম্পর্ক থাকাকালে বিয়ের প্রলোভন বা অন্য কোনো প্রতারণার মাধ্যমে যৌনকর্ম করার দণ্ড প্রদানের বিধান করা হয়েছে এবং শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত হয়েছে। ফের দলীয় বিধায়কের কথাতেই অস্বস্তিতে পড়ল বিজেপি, বিশেষত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রায় সব দিনই বয়কট করেছে বিরোধী দল। নানা ইস্যুতে অধিবেশন কক্ষে বিশৃঙ্খলা তৈরির পর ওয়াক আউট করে বেরিয়ে গিয়েছে বিজেপি বিধায়করা। নিয়ম ভাঙার জন্য কয়েকজনকে সাসপেন্ডও করেছেন স্পিকার, আর তাতে প্রতিবাদ জানাতে গিয়ে বাজেট আলোচনার একটিতে অংশ নেয়নি বিজেপি। জনপ্রতিনিধি হিসাবে এই কাজ ঠিক হয়নি বলেই মনে করছেন চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ। নিজের মনের কথা প্রকাশ্যে বলে তিনি শুভেন্দুকে অস্বস্তিতে ফেললেন তিনি, যার জন্য তার উপর চরম ক্ষুব্ধ বিরোধী দলনেতা। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবার ফিরছে বিশ্ব সংবাদে, আবারও গাজা প্রসঙ্গ।
গাজা উপত্যকার উপর যুদ্ধ করার ইসরায়েলের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছেন ইহুদিবাদী ইসরায়েলের হাজার হাজার বিক্ষোভকারী। তারা যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল ও অবশিষ্ট পণবন্দীদের গাজা থেকে উদ্ধার করার আহ্বান জানিয়েছেন। গতকাল জেরুজালেম আল-কুদস শহরে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বাইরে বিক্ষোভ দেখান ইসরায়েলি প্রতিবাদকারীরা। তারা ইসরায়েলের স্বার্থের উপর নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রতিবাদ জানান। তারা বলেন, নেতানিয়াহু ইসরায়েলি পণবন্দীদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। ইসরায়েলি বিক্ষোভকারীরা জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাদের হাতে বিশাল ব্যানার লেখা ছিল, নেতানিয়াহু সরকার অথবা ইসরায়েলের ভবিষ্যৎকে বাঁচাতে হবে। নেতানিয়াহুর নির্দেশে ইহুদিবাদী বাহিনী সোমবার মধ্যরাত থেকে আবার গাজাবাসীর উপর ঝাঁপিয়ে পড়ার একদিন পর বিক্ষোভ অনুষ্ঠিত হল। 48 ঘণ্টার ইসরায়েলি আগ্রাসনে অন্তত 970 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যুদ্ধবিরোধী বিক্ষোভের অন্যতম আয়োজন ইলিয়াস সারাগো সিনেনকে বলেছেন, গাজায় আবার আগ্রাসন শুরু করার প্রধান লক্ষ্য নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকা। জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক গতকাল বলেছেন, অধিকৃত ফিলিস্তিনে জাতিসংঘের 2টি গেস্ট হাউসে ইসরায়েলি হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আবারও গাজায় জনদুর্ভোগের অবসান ঘটানো, মানবিক সহায়তা প্রদান করা এবং বন্দীদের নিঃশর্ত মুক্তির জন্য যুদ্ধবিরতি পালনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা সংস্থার 280 কর্মী নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, জাতিসংঘের কর্মীদের উপর হামলা চালানোর মতো ইহুদিবাদী অপরাধের বিরুদ্ধে এ সংস্থা যেন একটি স্পষ্ট এবং সিদ্ধান্তমূলক অবস্থান নেয়। এক বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মীদের উপর হামলা করার ঘটনাকে গণহত্যার যুদ্ধের ক্রমবর্ধমান বিপদ হিসেবে বর্ণনা করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মারাত্মক নীরবতার কারণে ফিলিস্তিনি জনগণের অধিকারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল ওই অপরাধযোগ্য চালাতে পারছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের সর্বশেষ পাশবিকতায় ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির সংবাদদাতার বোন নিহত হয়েছেন। যুদ্ধাপরাধী ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর জন্য যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার গভীর রাত থেকে গাজায় ভয়াবহ পাশবিক হামলা শুরু করেছে। হামলায় প্রেস টিভির সংবাদদাতা আহমেদ আল নাজ্জারের একমাত্র বোন নিহত হন। এই ঘটনায় নাজ্জার তার পরিবারকে শোক ও সমবেদনা জানিয়েছে প্রেস টিভি। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের পৈশাচিক গণহত্যা ও অপরাধযোগের বিরুদ্ধে মুসলিম উম্মাহ বিশ্বের মুক্তিকামীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়ে এই আগ্রাসনকে অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এটি পুরো ইসলামী উম্মাহর সঙ্গে সম্পর্কিত বিষয়, আর তাই গোটা উম্মাহকে সব ধরনের মতভেদকে পাশ কাটিয়ে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী সবাইকে এই বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবেলা করতে হবে, যাতে আবারও শিশু হত্যা, ঘর বাড়ি ধ্বংস ও ফিলিস্তিনি জনগণের শরণার্থী হওয়া ঠেকানো যায়। ইরানের সর্বোচ্চ নেতা আজ ফার্সি নববর্ষ 1404 শুরু হওয়া উপলক্ষে দেয়া ভাষণের একাংশে এসব মন্তব্য ও উদাত্ত আহ্বান তুলে ধরেন। ইমাম খামেনি ইরানের জন্য নতুন ফার্সি বছরের নামকরণ করেন উৎপাদনের জন্য পুঁজি বিনিয়োগের বছর হিসেবে। নতুন ফার্সি বছর শবে কদর বা মহিমান্বিত রজনী ও আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালামের শাহাদাতের প্রাক্কালে শুরু হওয়ার দিকে ইঙ্গিত করে তিনি আশা প্রকাশ করেন যে
লাইলাতুল কদরের বরকত ও মুত্তাকিদের তথা খোদা ভীরু বা খোদা সচেতনদের নেতা মাওলা আলীর দৃষ্টি প্রিয় ইরানি জাতির ও যেসব জাতির নববর্ষ নওরোজের বসন্ত উৎসবের মাধ্যমে শুরু হয় তাদেরও নসিব হবে। ইমাম খামেনি সদ্য বিগত ফার্সি 1403 সালকে ফার্সি 1360 বা 1981 সালের মতোই ধারাবাহিক নানা দুর্ঘটনায় ভরপুর বছরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন, দামেস্কে ইরানের কয়েকজন সামরিক উপদেষ্টার শাহাদত বরণ, ইরানি জাতির জনপ্রিয় প্রেসিডেন্ট রাইসির শাহাদত এবং এরপর তেহরানে ফিলিস্তিনি নেতা ইসমাইল হানিয়ার শাহাদত ও লেবাননের তিক্ত ঘটনাবলী যাতে সৈয়দ হাসান নাসরুল্লাহ সহ হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা ও কমান্ডারের শাহাদতের ঘটনা ঘটেছিল, সে কারণে ইরানি জাতি ও ইসলামী উম্মাহ বেশ কয়েকজন মূল্যবান ব্যক্তিত্বকে হারিয়েছে। এই ফার্সি বছরে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, বড় বড় নানা দুর্ঘটনা ও জটিল সমস্যা সত্ত্বেও ইরানি জাতি দৃঢ় আধ্যাত্মিক মনোবল, ঐক্য ও উচ্চমানের প্রস্তুতি দেখাতে সক্ষম হন, যার প্রকাশ দেখা গেছে প্রিয় প্রেসিডেন্টের মৃত্যুর পর তাকে শেষ বিদায় জানাতে আসা বিপুল জনগণের উচ্চতর মনোবল ও স্লোগানগুলোতে। আর এ থেকে প্রমাণ হয়েছে যে বড় ধরনের বিপদ মুসিবতও ইরানি জাতির মধ্যে দুর্বলতার অনুভূতি সৃষ্টি করতে সক্ষম নয়। ইমাম খামেনি নির্ধারিত আইনি সময়সীমার মধ্যে খুব দ্রুত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান ও সরকার গঠনের মাধ্যমে দেশকে নেতৃত্বের শূন্যতা থেকে মুক্ত করার ঘটনাকে ইরানি জাতির আরও একটি উচ্চতর আধ্যাত্মিক সক্ষমতা ও উচ্চতর মনোবলের প্রকাশ বলে মন্তব্য করেছেন। লেবানন ও ফিলিস্তিনি জাতির নানা সংকট মোকাবেলার ক্ষেত্রেও ইরানি জাতি উদার চিত্তে তাদের লেবাননি ও ফিলিস্তিনি দিনী ভাই বোনদের সহায়তায় বন্যার জোয়ারের মতো সাহায্যের বিপুল চালান পৌঁছে দিয়েছে বলে উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা। আর এর মধ্য দিয়েও ইরানি জাতির উচ্চতর মনোবল ও আধ্যাত্মিক শক্তি ফুটে উঠেছে বলে তিনি মন্তব্য করেছেন। ইমাম খামেনি এ প্রসঙ্গে প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানি জনগণের বিস্ময়কর সহায়তা, বিশেষ করে ইরানি নারীদের স্বর্ণালংকার উপহার দেওয়ার ঘটনাকে ইরানের ইতিহাসের অবিস্মরণীয় ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ইরানি জাতির দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি, প্রস্তুতি ও আধ্যাত্মিক মনোবল প্রিয় এই জাতির ভবিষ্যৎ ও সবসময়ের জন্য মূল্যবান পুঁজি এবং এর ফলে এই দেশটির উপর খোদাই অনুগ্রহের ধারা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, প্রতি ইংরেজি বা ঈসাই বছরের মার্চ মাসের 20 থেকে 22 তারিখে শুরু হয় নতুন ফার্সি সৌর বছর।